নমস্কার, আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই অনবদ্য উপন্যাস স্বর্গমর্ত। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প স্বর্গমর্ত, পঞ্চম অধ্যায়। ব্রজদাসী মহেশ মণ্ডলকে বলিল, কলঙ্কের পসরা মাথায় লইয়া সে দুলালকে কোলে পাইয়াছে, কিন্তু সে কলঙ্কের সত্য মূল্য কি সে কথা ব্রজদাসী জানে। অবশ্য লোকে সত্য জানে না, তবে অনুমান করে। অনুমান কেন? ব্রজ নিজেই বলিয়াছিল একদিন, বৈষ্ণবীর দেহ মন প্রভুর চরণে উৎসর্গ করতে হয়। এ দেহ শুধু গন্ধ পুষ্প ফুটে ভক্তির চন্দনে লিপ্ত হয়ে তার চরণতলে পড়ে শুকিয়ে যায়। এতে তো ফল হওয়ার কথা নয় বাবা। কিন্তু বিচিত্র হাসি তাহার মুখে ফুটিয়া উঠিয়াছিল। বলিয়াছিল, কিন্তু আমার ভাগ্য অদ্ভুত আর প্রভুর লীলা অদ্ভুত, তাই সেই পুজো করা ফুলে ফল ধরল। কি করব বলুন? তবে হ্যাঁ, মানুষকে তো দেখলাম, মানুষই দেবতা। আপনাদের মাঝেই আমার প্রভুর বাস, তাই করুণার অভাব হলো না। কোনোদিন দুঃখ পেলাম না। কোনোদিন আপনারা জিজ্ঞাসা করলেন না, হোগো বৈষ্ণবের মেয়ে, এ তোমার কেমন ধারা, এ কি আচরণ? প্রভুর চরণে সকল ফল সমর্পণ হলো তোমার ধর্ম, কিন্তু তোমার কোলে ফল। ছি 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 ছি, ফল সঁপতে গিয়ে ফল চুরি করেছ তুমি। আবার বলিয়াছিল, শুধু তাই নয় বাবা, ধিক্কার দেওয়া দূরের কথা, পাপের ফল বিষ হলো বলে দূরে ফেলে দেওয়া দূরের কথা, আপনারা সমাদর করে মাথায় করে নিলেন। আপনারাই তো আমার দেবতা। শুধু যার পাপে আজ আমার। বলিতে বলিতে থামিয়া গিয়াছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়াছিল, না থাক, আজ আর কাউকে দোষ দেব না, নিজেকেও গাল দেব না। পাপ হয় মানুষের মনের ভুলে। সে ভুলের সাজা ভগবান মানুষকে দেন না, সে সাজা মানুষ নিজেই নেয়। যেমন আমি নিচ্ছি, সেও তেমনি নিচ্ছে। আমার প্রভু তাকে মার্জনা করুন। হে গোবিন্দ, তুমি তাকে মার্জনা করো। বলিয়া সে হাত জোড়ো করিয়া প্রণাম জানাইয়াছিল প্রভুর চরণে। নরোত্তম দাস বাবাজি হাসিয়া বলিয়াছিলেন, তুমি মিথ্যে ভয় করছো ব্রজ। হ্যাঁ, একটা কথা তুমি জানো না, কিংবা ইচ্ছে করে ভুলে যাচ্ছ। তুমি এখানকার লোকের চিত্ত জয় করে বসে আছো। প্রভু আমার শ্রেষ্ঠ চিত্রকর ব্রজদাসী। কলঙ্ক তোমার মাথায় দিয়েছেন তোমাকে আরো মনোরমা করবার জন্য। চাঁদের আগে কলঙ্কের জন্যই তো চাঁদকে লোকে বেশি ভালোবাসে। তোমার রূপ আর কণ্ঠ দিয়ে তুমি মানুষের মন জয় করেছ। তোমার কলঙ্ক নিয়ে লোকে কথা কয় আড়ালে, কিন্তু তার জন্যে ঘৃণার চেয়ে করুণা পাও বেশি। দু চারজন হয়তো আপত্তি করবে, কিন্তু অধিকাংশ লোকই খুশি হবে। তুমি দেখো। বাবাজির কথাই সত্য হইয়াছিল। গ্রামান্তরের ২-৪ মহান্ত আসে নাই প্রতিষ্ঠা দিবসে। তাছাড়া সকলেই আসিয়াছিল, খুশিও হইয়াছিল। ব্রজদাসী সেই সাহসে বলিল, আমি নিজে খুঁজে আনব মেয়ে। দুলালকে সে বাঁধিবে। বৈষ্ণবী ব্রজদাসীর চোখে একটি ছবি ভাসিয়া ওঠে। তাহার বাপের আকড়ায় উঠানের মধ্যস্থলে একটি বকুল গাছ ছিল, আর সেই গাছটার দুই পাশে ছিল ২টি লতা, মাধবী
আর মালতী। বকুলের কাঠ শক্ত কাঠ, সেই কাঠের কাণ্ডটায় ওই লতা দুইটি এমন পাকে পাকে জড়াইয়া ছিল যে গাছটা লোহার শিকলে বাঁধা মানুষের মতো আড়ষ্ট হইয়াছিল। সারাটা কাণ্ডের উপর মোটা ডালগুলিতে লতার পাক কাটিয়া কাটিয়া বসিয়া গিয়াছিল। সে শুধু লজ্জা পায় নিজের কাছে, ধিক্কার দেয় নিজেকে। মনে হয় সে জড়াইয়া ধরিতে পারে নাই, তাই তাহার পাক খসিয়া পড়িয়াছে, তাহাকে পথে বাহির হইতে হইয়াছে। তাই সে মনে মনে সংকল্প করিল, শক্ত মেয়ে, যে মেয়ে পাক দিয়া জড়াইয়া ধরিতে পারিবে এমন মেয়ে সে খুঁজিয়া আনিবে, যাহার রূপে থাকিবে ফুলের মাধুরী, বেষ্টনে থাকিবে মাধবীলতার পাকের দৃঢ়তা। একবার জড়াইয়া ধরিতে পারিলেই ব্রজদাসী নিশ্চিন্ত। তবে দুলাল সম্পর্কে তাহার একটি কল্পনা আছে। সন্তান সম্পর্কে বৈষ্ণব মায়ের অতি স্বাভাবিক, অতি সাধারণ একটি কল্পনা। জাতি ধর্ম কৌলীন সাধনা, নিজের জানা ও চেনা পৃথিবীর সুন্দর ও শ্রেষ্ঠ মানুষের ছবি, এই সমস্তের সঙ্গে মিলাইয়া সে রচনা করিয়াছিল তাহার স্বাদ। কি স্বাদ? না, তাহার দুলাল গুরুগিরি করিবে, একদিন গোস্বামী মহান্ত হইবে। নরোত্তম দাস বাবাজি তাহার গুরুতুল্য, কিন্তু নরোত্তম দাস বাবাজি তাহার আদর্শ নয়। নরোত্তম দাস বাবাজির খানিকটা সে যেন বুঝিতে পারে না, ধরিতে পারে না। ইংরাজি লেখাপড়া জানা এত বড় চাকরে সব ছাড়িয়া মনে প্রাণে বৈষ্ণব হইয়াছেন। বেশভূষায়, কথায়, বার্তায়, ভাবে, ভঙ্গিতে সে আমলের সব কিছু পরিত্যাগ করিয়াছেন। কিন্তু তবুও কোথায় যেন খানিকটা কিছু আছে, সেটুকু ব্রজদাসী তাহাদের বলিয়া গ্রহণ করিতে পারে না। সেটুকু বেশি করিয়া ফুটিয়া ওঠে যখন বাবাজির ছেলে বাপের সঙ্গে দেখা করিতে আসে। আর তখন যেন আর একটা মানুষ বাহির হইয়া আসে বাবাজির ভিতর হইতে। বাবাজির আঁকড়াতে তখন ঢুকিতে ভয় হয় ব্রজদাসীর। তাই নরোত্তম দাস বাবাজি তাহার কল্পনা নয়। বহুদিন পূর্বে নবদ্বীপ ধামে সে দেখিয়াছিল এক তরুণ গোস্বামীকে। কাঁচা সোনার মতো গায়ের রং, সুস্থ সুন্দর দেহ, তেমনি কমনীয় কান্তি, বড় বড় চোখে প্রশান্ত দৃষ্টি, কামানো মুখ, কামানো মাথা, গলায় মোটা তুলসীর কণ্ঠী, কপালে তিলক, নাকে রসকলি। সে যেন মানুষটি স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে কলহ কোলাহলের মধ্যে ভাষার মধু বিলাইয়া দিতে। আর সে কি মধু! কণ্ঠস্বরে মধু, উচ্চারণে মধু, ভঙ্গিতে মধু, তেমনি কি বাছাই করা মধুর প্রতিটি শব্দ। এক সন্তানহারা মাকে তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে দেখিয়াছিল, তাহারও চোখ দিয়া জল পড়িতেছিল। মধ্যে মধ্যে দুই চারিটি কথা বলিতেছিলেন। পরের দিন দেখিয়াছিল জননীটির কোলে মাথা দিয়া তিনি শুইয়া আছেন, আর সন্তানহারা মা হারানো সন্তানকে যেন ফিরিয়া পাইয়াছেন, সস্নেহে হাত বুলাইতেছেন সেই গুরুর সর্বাঙ্গে। বৈষ্ণবের মেয়ে সে সর্বান্তকরণে বিশ্বাস করে এই তত্ত্বে। বুদ্ধি দিয়া বিচার বা যাচাই করিতে কোনোদিন যায় নাই। একজনকে সাধনার সঙ্গে করিতে গিয়া সে ঠকিয়াছে, কিন্তু তবু সে বিচার করে নাই, হৃদয় দিয়া বিশ্বাস করিয়াছে যে তাহাকে ঠকাইয়াছে, ঠকিয়াছে সেই। ঠকিয়া যে দুঃখ সে পাইয়াছে, সে দুঃখ সোনা হইয়া জমা হইয়া আছে তার বুকে। এই হৃদয়ের বিশ্বাস বলেই ওই গুরুটিকেই তাহার সুন্দর মনে হইয়াছে, পবিত্রতম মানুষ মনে হইয়াছে। কতবার নিজেকে শুনাইয়া বলিয়াছে, যে ছেলে হারানো মায়ের খালি বুক ভরিয়া দিতে পারে, পুত্রশোকের শূলবিদ্ধ চোখের অশ্রুধারার ছিদ্রপথ অমৃত কাজল পরাইয়া নিরাময় নিরশ্রু করিয়া তুলিতে পারে, তাহার চেয়ে বড় কে? এর চেয়ে মধুর মানুষ কে? তাই তাহার দুলাল এমনি একটি মানুষ হইবে,
এমনি একটি গুরু গোস্বামী হইবে। যদিও দুলালের রং কালো, কিন্তু রূপের দিক দিয়া তাহার সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু এমনই শিক্ষা, এমনই স্বভাব, এমনই হৃদয় যদি তাহার হয়, তবে এই কালো মানুষের মধ্যেই রূপ ফুটিয়া উঠিবে নীল কাচের বাতিদানের স্নিগ্ধ শান্ত কমল, এমনই নমনীয়, এমনই কমনীয়, মাড়াইয়া গেলেও ফুটিয়া ব্যথা দিবে না। অথচ আসল স্থান হইবে তাহার মানুষের মাথার উপর। কল্যাণের আশীর্বাদ বর্ষণ করিবে সে অজস্র ধারায়। লেখাপড়া শিখিবে, চরিতামৃত পড়িবে, ভাগবত পাঠ করিবে, লোকে মুগ্ধ হইয়া শুনিবে। ব্রজদাসীর সেই পুরানো কল্পনা আজ আবার নূতন করিয়া মনের মধ্যে জাগিয়া উঠিল। চোখে তাহার জল আসিল। সে বৈষ্ণবী, সে তো জানে বহু ভাগ্যের এই মানব জন্ম সার্থক অসার্থক হয় জীবনের কর্মফলে। হতভাগ্য দুলাল, এই বহু ভাগ্যের মানব জন্মে সে ভূমিষ্ঠ হইয়াছে পাপের পথে। পাপ তাহার রক্তের কণায় কণায় বন্যার জলের অবিলতার মতো মিশিয়া রহিয়াছে। প্রবল বেগে ছুটিয়া চলিয়াছে। সেই বেগের মুখে বাঁধ দিয়া ব্রজদাসী তাহাকে সরোবরের মতো বাঁধিবে। তারপর ধীরে ধীরে সমস্ত আবিলতা ময়লা মাটি থিতাইয়া নিচে বসিয়া যাইবে। জীবনের রক্তধারা হইবে নির্মল, কাজল দিঘির জলের মতো শান্ত স্নিগ্ধ স্বচ্ছ। আর তখন তাহাতে ফুটিবে ওই যে পাপ, ওই যে পাপের পাঁক হইতে ফুটিয়া উঠিবে পদ্ম। এই প্রবল বন্যার মুখে সে দিবে মাটির বাঁধ। মনে পড়ে তাহার প্রথম জীবনের গুরুর কথা। বাউল বলিত, জানো গো, এই মাটি আর তোমরা কোনো প্রভেদ নাই। প্রভু আমার বৈকুণ্ঠ থেকে নেমে এলেন প্রেম শান্তি মুক্তির ধারার মতো। ধরবে কে তাকে? মা গঙ্গা স্বর্গ থেকে নেমে এলেন, মাথা পেতে তাকে ধরলেন ভোলা মহেশ্বর। কিন্তু আমার প্রভুকে কে ধরবে? তাকে ধরলেন মা যশোদা, কোল পেতে দিলেন। তারপর কোলেই তো তিনি বাঁধা থাকবেন না। তাকে দুই হাত বাড়িয়ে দুই তীরের মতো ধরবে কে? ধরলেন শ্রীমতী। জয় রাধা, জয় রাধা, জয় রাধা। গোবিন্দ আমার মুক্তি শান্তি প্রেমের স্রোত, আর রাধা যে আমার তীর। তাই তো যত ভাঙনের দুঃখ আমার শ্রীমতীর বুকে গিয়ে লাগে গো। দুলালকে সে কোল পাতিয়া ধরিয়াছে। এইবার চাই তাহাকে বাঁধিবার মতো দুইখানি হাত, একটি কিশোরী মেয়ে। কণ্ঠস্বর হইবে মিষ্টি, রূপসী হয়তো মিলিবে না, কিন্তু শ্রীমতী মেয়ে খুঁজিলে মিলিবে। মাজিয়া ঘষিয়া সে তাহার রূপকে বাহির করিবে। নিজের যৌবনকালের কথা মনে পড়ে। রাধা গোবিন্দকে কেন্দ্র করিয়া সে কি আনন্দ, সে কি লীলা মাধুরীর রসের তন্ময়তা। দোলযাত্রায় বাসন্তী পূর্ণিমা, পুষ্পসজ্জা, রঙের পিচকারি লইয়া খেলা। ঘোর বর্ষায় শ্রাবণ পূর্ণিমায় মেঘ ঢাকা চাঁদের কুয়াশার মতো জ্যোৎস্নায় ঘরের মধ্যে ঝুলনা ঝুলাইয়া খেলা। সেসব এক স্বর্গসুখের স্মৃতি। ভাবিতে গেলে আজও শরীর যেন আবেশ বিবশ হইয়া যায়, চোখে জল আসে। সেই রসাস্বাদনের মধ্য দিয়া দুলালকে সে রাধাশ্যামকে চিনাইয়া দিবে। একবার চিনাইয়া দিতে পারিলে আর ভয় নাই। মানুষের মন তো ভ্রমরের মতো। পদ্মের সন্ধান যতক্ষণ না পায় ততক্ষণ সে ছুটিয়া বেড়ায় ফল ফসলের খেতে খেতে। কিন্তু পদ্মের সন্ধান পাইলে সে আর ফেরে না। ওই পদ্মবনেই গুনগুন করিয়া ঘুরিয়া বেড়ায়। ক্লান্ত হইলে ওই পদ্মপাতায় ঘুমাইয়া পড়ে। পদ্ম তুলিতে গিয়া কত পদ্মদলের মধ্যে মরা ভ্রমর ব্রজ দেখিয়াছে।
পরদিন হইতেই সে মেয়ের খোঁজ শুরু করিল। দুলালকে খাওয়াইয়া সে বলিল, তুই থাক বাছা, একটু নিজেই চা করে খাস, আজ আমি একবার ঘুরতে যাব রে। ঘুরতে যাবি? কোথা? ব্রজ কথাটা ভাঙিল না, বলিল, এই বাবা, 5টা গেরস্থ বাড়িতে মায়েদের সঙ্গে ভাবসাব আছে, তাঁরা ভালোবাসেন, দয়া করেন। তোর তো আজ 2 মাসের ওপর অসুখ, যেতে পারি নাই, তাই ভাবছি একবার ঘুরে আসি, দেখা করে আসি। শুনিয়া দুলালের ভোরো 2টা কুঁচকাইয়া উঠিল। মায়ের এই ধরন, এই প্রবৃত্তিটা সে মোটেই বরদাস্ত করিতে পারে না। তাহারা ভালোবাসেন, বেশ কথা, দয়া করেন কি? আর দয়ার কি ধার ধারে তাহারা? কি প্রয়োজন দয়ার? কি অভাব আছে তাহাদের? আর অভাবই যদি থাকে, তবে সে অভাবের জন্য পরের কাছে হাত পাতিবে কেন? এই জন্যই তো তাহার মাথা ন্যাড়া করিয়া, তিলক কাটিয়া, কণ্ঠি পরিয়া মহান্ত হইতে ঘোরতর আপত্তি। কারণ সে বুঝিয়াছে, এই করিয়া এমনই অভ্যাস হইয়াছে তাহার মায়ের যে অভাব না থাকিলেও ভিক্ষা না করিলে তাহার তৃপ্তি হয় না। হরি বলিলেই 1 মুঠা চাল, ওই 1 মুঠা চালের জন্য তাহার মায়ের লোভের অন্ত নাই। এখন ব্রজ হাসিয়া ফেলিয়া বলিল, কি হলো? আমার খোকনের মা 2 দণ্ড বাইরে গেলেই সব অন্ধকার? হ্যাঁ, আমি বেশি দেরি করব না রে, বিকেলেই ফিরব, এসে সন্ধে জ্বালব, আরতি আছে। না না, তার জন্য নয়। তবে কি? আমার মাথা আর তোর মুন্ডু, তুই যেতে পাবি না। তুই ভিক্ষে করবি? কিসের জন্য ভিক্ষে করবি? তোর অভাব কি আছে? ওরে, ভিক্ষে বৈষ্ণবের ধর্ম রে, অভাবের জন্য নয় বাবা। রাজা রাজ্যপাট ছেড়ে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে প্রভুর নাম নিয়ে পথে বের হন, আর ও না হলে তাকে বুকের মধ্যে পাওয়া যায় না, তাঁরও দয়া হয়। ধ্যাত তেরিকার, তুই যাদেন বাবু, যেখানে যাবি যা করবি করগে, কানের কাছে আর তত্ত্ব কথা বকিস না, যা। বলিয়া সে একটা সিগারেট ধরাইয়া টানিতে শুরু করিল। ব্রজদাসী একটু ক্ষুণ্ণ হইয়াছিল, কয়েক মুহূর্ত দাঁড়াইয়া কি যেন ভাবিল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাহির হইয়া গেল। মা বাহির হইয়া গেলে দুলাল একা বসিয়া ওই কথাই ভাবিতে লাগিল। ভাবিতেছিল বৈষ্ণব মহান্ত হওয়ার কথা। ন্যাড়া মাথায় 1 গোছা টিকি, গলায় তুলসীর মালা, নাকে কপালে তিলক সমেত নিজের রূপ কল্পনা করিতে গিয়াই তাহার মন বিদ্রোহী হইয়া উঠিতেছে। পরনে খাটো থান কাপড়ের বহির্বাস দূর, কিংবা মাথায় লম্বা চুল রাখিয়া, দাড়ি গোঁপ রাখিয়া, আলখাল্লা পরিয়া কিম্ভূত কিমাকার চেহারা করিয়া দূর দূর। দুলালের কল্পনা মায়ের কল্পনার বিপরীত। সে বাসের ড্রাইভার হইবে, মোটর চালানো ইতিমধ্যেই সে শিখিয়া ফেলিয়াছে। আজ 4 বৎসর ধরিয়া গাড়ির কাদামাটি ধুইয়াছে। ড্রাইভার মহাবীর প্রসাদের কত সেবা করিয়াছে, এঁটো বাসন ধুইয়াছে, পা টিপিয়াছে। তবে মহাবীর তাহাকে মোটর চালানো শিখিবার সুযোগ দিয়াছে। তাহার মনে আছে, তাহাদের বাস একবার দুমকা রিজার্ভ গিয়াছিল। ফিরিবার পথে সাঁওতাল পরগনার সুন্দর নির্জন পথে মহাবীর খালি বাসখানা প্রথম তাহার হাতে ছাড়িয়া দিয়াছিল। ওহ, সে কি আনন্দ, সে কি স্ফূর্তি! অদ্ভুত একটা আনন্দ। এসব ছাড়াও আছে। এই আকড়া হইতে বাহির হইয়া, ডাহুকি বহুকি পার হইয়া ক্রোশখানেক মাঠের পরে এক বিচিত্র পৃথিবীর সন্ধান সে পাইয়াছে। চঞ্চল দুরন্ত কোলাহল মুখর উগ্র যুদ্ধমান এক পৃথিবী। কিছু না কিছু সেখানে অহরহ লাগিয়াই আছে।
এই শান্ত নির্জীব দীনতায় নত ভীরু গ্রামগুলি হইতে সে সম্পূর্ণরূপে স্বতন্ত্র, একেবারে সবাক পৃথিবী। সেখানে প্রায় প্রত্যেকটি আবর্তের মধ্যে দুলাল আছেই। সেখানে দুলাল শুধু দুলাল নয়, সে সেখানে বীরিজনন্দন। নামটা সে নিজেই লইয়াছে। ব্রজদাসীর বেটা সে বীরিজনন্দন। এমন সময়ে মাঝি মাঝি রয়েছেন বলিয়া মহেশ মণ্ডল আসিয়া আখড়ায় প্রবেশ করিল। দুলাল চমকাইয়া উঠিল। মহেশ মণ্ডলকে দেখিয়া সে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিল। এই লোকটাকে সে দুচক্ষে দেখিতে পারে না, এই মহেশ মণ্ডল আর ওই নরোত্তম দাস বাবাজিকে। এক এক সময় তাহার মনে হয় এই দুইজনকে সে খুন করিয়া ফেলে। এই লোক দুইটাকে লইয়া তাহার সম্পর্কে লোকে কুৎসিত কথা বলে। বলে নাকি উহাদের একজন কেহ তাহার জন্মদাতা। কথাটা শুনিলে কি মনে হইলে তাহার আর দিকবিদিক জ্ঞান থাকে না। একবার এই গ্রামের জগৎ মণ্ডলের টুঁটি টিপিয়া ধরিয়াছিল। লোকটা কুৎসিত ইঙ্গিত করিয়া বলিয়াছিল, মোটরের ড্রাইভারি শিখে একটা মোটর কিনে ফেলবি দুলাল। দুলাল বলিয়াছিল, মোটর কেনা ওটো চারটিখানি কথা নয়, সোজা ব্যাপার বুঝি। ওর দাম জানো? ধান বেচে হয় না। ওরে হয় রে, হয় হয়। ওই মহেশ মণ্ডলের ধান কত দেখেছিস তো? হ্যাঁ, মোড়লকে বললেই মোড়ল দেবে বাকার ছেড়ে। তোর মাকে বলিস না, বলবে মোড়লকে। সঙ্গে সঙ্গে দুলাল তাহার টুঁটি টিপিয়া ধরিয়াছিল। দুলাল এই কারণেই ওই বাবাজিকে আর মণ্ডলকে দুই চক্ষে দেখিতে পারে না। মনে হয় উহারাই তাহার জীবনের সবচেয়ে বড় শত্রু। দুলালের দেহে প্রচণ্ড শক্তি। 16 বছরের দুলালকে 20-22 বছরের জোয়ান বলিয়া ভ্রম হয়। মনে তাহার ভয় বলিয়া কোনো উপলব্ধি নাই। শৈশব হইতে সে অন্ধকার ঘরে একা পড়িয়া থাকিত। ব্রজদাসী যাইত ভিক্ষায়। বাল্যকালটা তাহার বাগদিদের ছেলেদের সঙ্গে ডাহুকির তীরে জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া কাটিয়াছে। বাগদি বুড়া রতন খ্যাপার সঙ্গে সঙ্গে ঘুরিয়াছে। বাগদি বুড়ার খ্যাপা মায়ের আশ্রমে মড়ার খুলি ছড়ানো থাকিত। সে তাহারই মধ্যে বসিয়া থাকিত। মড়ার খুলি লইয়া খেলা করিত। কতদিন ওইখানে ঘুমাইয়া পড়িত। দেহে যাহার প্রচণ্ড শক্তি, মন যাহার ভয় লেশহীন, সে নিজেকে বাঘের সঙ্গে তুলনা করিলে আত্মগৌরবের জন্য নিন্দনীয় হইতে পারে, কিন্তু মিথ্যা গৌরব করার জন্য পরিহাসের পাত্র হয় না। লোকে দুলালের অহংকারে ক্ষুব্ধ হয়, বিরক্ত হয়, কিন্তু হাসিতে পারে না। মহেশ মণ্ডল আসিতেই দুলাল ভুরু কুঁচকাইয়া ফিরিয়া চাহিল। বলিল, বাড়িতে নাই। মহেশ যেন একটু বেশি রকম নিরাশ হইল। বোধহয় খুব বেশি উৎসাহ লইয়া কোনো কথা বলিতে আসিয়াছিল। তাই একটুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর বলিল, তা গেলেন কোথা? কে জানে, ভিখারির বেটি ভিখারি, স্বভাব যায় না মোলে, ইল্লত যায় না ধুলে, ভেগ মাগতে বেরিয়েছে। মহেশ আসিয়া দুলালের কাছে বসিল। সস্নেহে বলিল, কি দেহ কি হয়ে গিয়েছে, বড় ফাঁড়া গেল তোর। যাক, প্রভুর দয়ায় বেঁচে উঠেছিস, এই ভাগ্যি। মাঝি তাহলে কন্যের খোঁজে বেরিয়েছে? কিসের খোঁজে? কন্যের খোঁজে। কাল রাত্রে আমাকে বললেন
দুলালের আমি মালা চন্দন দেব মোড়ল, আপনি একটি কন্যা দেখে দেন। আমি নিজেও খুঁজবো, আপনিও দেখুন। দুলাল ক্রোধে এবং বিস্ময়ে চোখ দুটাকে বিস্ফারিত করিয়া এক দৃষ্টে মহেশ মণ্ডলের দিকে চাহিয়া রহিল। পরক্ষণে উঠিয়া পড়িল। ঘরের ভিতর ঢুকিয়া নিজের ঝোলাটা ঝুলাইয়া জামাটা গায়ে দিতে দিতেই সে আকড়া ছাড়িয়া বাহির হইয়া গেল। আরে ওই, এই রোগা শরীর নিয়ে, ওরে দুলাল। ধ্যাৎ, পেছন থেকে মেলা ফ্যাচ করো না, বলিয়া সে মাঠের পথে বাহির হইয়া গেল। মনে মনে ভাবিল, বিয়ে একটা তিলক ফোঁটা কাটা বষ্টমের মেয়েকে? না না, সে দুলাল কখনো করিতে পারিবে না, কখনো করিবে না। মানগোবিন্দপুরের ওই বিচিত্র পৃথিবীতে দিবানিদ্রার অবসরে ওই পৃথিবীর স্বপ্ন দেখিতে সে শুরু করিয়াছে। প্রথম দিকে মানগোবিন্দপুরের বাস ড্রাইভার মহাবীর প্রসাদের চঞ্চলা মেয়েটাকে দেখিয়া তাহাকেই বিবাহ করিবার কল্পনা করিয়াছিল। তারপর মানগোবিন্দপুর হইতে বাসের সঙ্গে জেলার শহরে যাইতে শুরু করিল। সেখানে দেখিল মেয়েরা বেনি ঝুলাইয়া স্কুলে চলিয়াছে। অপরূপ মনে হইল এই মেয়েগুলি বুঝি চাঁদের দেশ হইতে নামিয়া আসিয়াছে। দুলাল নিজের যোগ্যতা বিবেচনা করিল না। তাহার জাতি, কুল, মান, মর্যাদা কোনো কিছুরই বিচার করিল না। মনে মনে সংকল্প করিল এমনই একটি মেয়েকে সে বিবাহ করিবে। কিন্তু কেমন করিয়া এমন একটি মেয়েকে বিবাহ করা তাহার পক্ষে সম্ভবপর তাহাও সে ভাবিল না। শুধু সে মাথায় লম্বা চুল রাখিল, তেল না দিয়া সে চুলের বোঝাকে রুক্ষ করিল। মধ্যে মধ্যে মাথা ঝাঁকি দিয়া চুলগুলাকে নাড়া দিয়া বিশৃঙ্খল করিয়া তুলিয়া নিজেকে শ্রেষ্ঠ মনোহর মনে করিল। তারপর একদিন ওই মেয়েগুলি নিতান্ত অকিঞ্চিৎকর হইয়া গেল তাহার দৃষ্টিতে। সেদিন তাহার দৃষ্টিপটে এক নতুন ছবির ছাপ পড়িয়া গেল। শোভাদিদি কলকাতার ট্রেনে নামিয়া বাসে আসিয়া উঠিলেন। রুক্ষ চুলে এলো খোঁপা বাঁধিয়াছেন। দীর্ঘ ট্রেনের পথে চুলগুলি অবিন্যস্ত হাওয়ায় উড়িতেছে। মুখে কোনো প্রসাধন মার্জনা নাই, তবু সে মুখে যেন কিসের একটি দীপ্তি ঝলমল করিতেছে। চোখে নীল চশমা, পরনে খদ্দরের ব্লাউজ, খদ্দরের শাড়ি, কাঁধে একটা রঙিন খদ্দরের ঝোলা, আর পায়ে ফিতা বাঁধা চপ্পল। মেয়েটিকে দেখিয়া সকলেই অবাক হইয়া গেল। এ মেয়ে কোথা হইতে আসিল? এ কেমন মেয়ে? গল্পে আছে রূপ সরোবরের কথা। গাঁয়ের মেয়ে বনের ধারে কাঠ কুড়াইত। সেখানে ছিলেন এক মুনি। তপস্যা মগ্ন মুনির চারিধারে ওই পোকার ঢিপি ধরিয়াছে, চুলে জটা বাঁধিয়াছে। সে জটার উপর মাকড়সার জাল বুনিয়াছে, কিন্তু তবু তাহার ভ্রুক্ষেপ নাই। গাঁয়ের মেয়ে তাহাকে দেখিয়া প্রথমটা অবাক হইল। তারপর ভক্তি ভরে প্রণাম করিয়া চারিপাশের আবর্জনা ঘুচাইয়া, আঁচল ভিজাইয়া জল আনিয়া ওই পোকার মাটি ছাড়াইয়া মুনির অঙ্গ ধুইয়া মুছিয়া দিল। মাথার জটার উপর হইতে ছাড়াইয়া দিল মাকড়সার জাল। তারপর প্রণাম করিয়া কাঠ কুড়াইয়া বাড়ি ফিরিল। পরদিন আবার আসিয়া আবার সব মার্জনা করিয়া প্রণাম করিয়া বাড়ি ফিরিয়া গেল। এমনি নিত্য সেবা করিতে লাগিল গাঁয়ের মেয়েটি। তারপর একদিন মুনির ধ্যান ভাঙিল। প্রসন্ন হাসি হাসিয়া মুনি বলিলেন, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট হয়েছি। আমি বর দিলাম তুমি হবে দেশের রাজরানী। কালো গাঁয়ের মেয়ে লজ্জা পাইল। নিজের কালো রঙের দিকে চাহিয়া দিঘির জলে দেখা নিজের মুখের ছবি মনে পড়িয়া বড় দুঃখে হাসিল। মুনি বুঝিলেন তাহার মনের কথা।
বলিলেন, রূপের জন্য তোমার দুঃখ? যাও, এই পথে নিবিড় বনে চলে যাও, দেখবে এক সরোবর। সেখানে গিয়ে স্নান করো। একবার স্নানে চাঁদের মতো লাবণ্য ঝরে পড়বে তোমার রূপ থেকে। আর সে রূপ যদি তোমার মনোমতো না হয়, তবে তুমি দ্বিতীয়বার স্নান করবে। তোমার অঙ্গ থেকে সূর্যের আলোর দীপ্তি ঝরে পড়বে। হইয়াছিলও তাই। তবে এ মেয়ে কি সেই মেয়ে? শ্যামলা রং, সামান্য সাধারণ বেশভূষা, কিন্তু এ কি দীপ্তি! দুলাল বারবার মাথার চুলে ঝাঁকি দিয়া প্রচণ্ড উৎসাহে হাঁক দিতে শুরু করিল। কিন্তু ভাগ্য দুলালের। মেয়েটি কালো চশমার মধ্য দিয়া যেমন সামনের দিকে স্থির হইয়া বসিয়াছিলেন, তেমনি বসিয়া রহিলেন। একবার ফিরিয়াও চাহিলেন না। দুলালের ক্ষোভের সীমা ছিল না। ক্ষোভ মিটিল গোবিন্দপুরে আসিয়া। নিজেই সেই সূর্যের দেশের মেয়ে বলিয়াছিলেন, তোমার নাম দুলাল তো? দুলাল বলেই তো ডাকছিল তোমাকে। দুলাল অবাক হইয়া গিয়াছিল। বলিয়াছিল, হ্যাঁ, তুমি রাধাচরণ বাবুকে চেনো? হ্যাঁ হ্যাঁ। আপনি সেখানে যাবেন? তার বাবার আখড়ায়? না না, তিনি যেখানে থাকেন। নরোত্তম দাস বাবাজির ছেলে রাধাচরণ। বাপ সরকারি চাকরি পরিত্যাগ করিয়া বৈষ্ণব হইয়াছেন, আর ছেলে রাধাচরণ গুপ্ত মান গোবিন্দপুরেই বাস করিয়া চরকায় সুতা কাটে, লোকজন ছাড়া জড়ো করিয়া সভা সমিতি করে, কংগ্রেসের পাণ্ডা। তাহার চেহারা এমনই রুক্ষ, এমনই দীপ্ত। দুলালের ক্রোধ নরোত্তম দাস বাবাজির প্রতি, কিন্তু রাধাচরণকে সে ভালোবাসে। মেয়েটি দুলালকে বলিয়াছিল, আসলে তোমার নাম রাধাচরণ বাবু আমাকে বলে দিয়েছিলেন। বলেছিলেন যে তাকে বললেই সে ঠিক পৌঁছে দেবে। দুলাল কথা খুঁজিয়া না পাইয়া বলিয়াছিল, ওদিকে না, এই ঘাসে ঘাসে আসুন। বেজায় ধুলো এখানে। বর্ষার সময় এসব জায়গায় যা কাদা। রাধাচরণের বাসায় আসিয়া মেয়েটি তাহাকে পয়সা দিতে চাহিয়াছিল, একটি দুয়ানি। কিন্তু দুলাল ছুটিয়া পলাইয়া গিয়াছিল। সেই দিন অপরাহ্নে আবার সে আসিয়াছিল, একটা মরা গোখুরা সাপ লইয়া, 3.5 হাত লম্বা, প্রকাণ্ড বিষধর। বাসের গ্যারেজে কখন ঢুকিয়া বসিয়াছিল। দুলালি সেটাকে মারিয়াছে। রাধাচরণকে দেখাইতে আসিয়াছিল, তবে রাধাচরণকে নয়, ওই মেয়েটাকে। মেয়েটির নাম শোভা। সকালে রাধাচরণের মুখে নামটা শুনিয়াছিল, তাই বিকালে আসিয়া সে নিজেই সম্পর্ক পাতাইয়া ডাকিল, শোভাদি, এই দেখুন কত বড় সাপ মেরেছি। রাধাচরণ হাসিয়া ইংরাজিতে কি উত্তর দিয়াছিল। তারপর মেয়েটি বলিয়াছিল, বাহ, তোমার গায়ে খুব জোরও আছে, সাহসও আছে খুব, কিন্তু লেখাপড়া কতটা করেছ? লেখাপড়া? হ্যাঁ। তা তো বেশি জানি না। তুমি শিখবে লেখাপড়া? ও আমার হবে না। আরে হবে হবে, আমার কাছে যখন হোক 1 ঘন্টা করে পড়ে যাবে, কেমন? দুলাল রাজি হইয়াছিল, আসিতও রোজ, কিন্তু লেখাপড়া হয় নাই। লেখাপড়া না হোক, শোভা দিদির সঙ্গে আলাপ হইয়াছে। শোভা দিদি সূর্যের দেশের মেয়ে। সে শোভা দিদিকে ভক্তি করে, নাম উঠিলেই 2 হাত কপালে ঠেকাইয়া প্রণাম করে। কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করিবার মতো ভাষা দুলালের নাই। শোভা দিদি নয়, কিন্তু বিবাহের কথা মনে হইলেই সে কল্পনা করে
ওই শোভা দিদির মতো একটি দীপ্তিমতী মেয়ে তাহার গলায় মালা দিতেছে। দুলালের কল্পনা আকাশে ফুল ফুটাইয়া চলে, তাহার কাছে অসম্ভব কিছু নাই। বাঁশ ছুটিয়া চলে, বাঁশের ফুটবোর্ডে দাঁড়াইয়া চলিতে চলিতে অকস্মাৎ সে স্তব্ধ হইয়া যায়, কল্পনা করে অনেক। একদিন শোভা দিদির মতো কোনো মেয়ে আসিয়া হাজির হইবে, হয়তো বলিবে, আপনি দুলাল বাবু? আমি কলকাতা থেকে এসেছি। মা বলিবে, ওটি কে রে দুলাল? দুলাল তখন হাসিয়া বলিবে, উনি আমার কাছে এসেছেন মা। দুলালের কল্পনায় অসম্ভব কিছু নাই, তবুও একদিন বাস্তব সংসারবোধ সজাগ হইয়া ওঠে। সেদিন ওই কল্পনা করিতে সংকোচ হয়। সেদিন প্রচণ্ড উগ্রতায় সকলের সঙ্গে ঝগড়া করে, কিছুই ভালো লাগে না। অবসর পাইলেই সে সেদিন সকলের কাছ হইতে দূরে যায়, শোভাদিদির কাছেও যায় না। কোনো নির্জন স্থানে গাছতলায় শুইয়া পড়ে, সেও ভালো লাগে না। বাহিরের প্রকৃতি তাহাকে বাস্তব সংসারে মনে করাইয়া দেয়। সে তখন গামছায় মুখ ঢাকা দেয়। চোখ মুছিয়া থাকিতে থাকিতে আবার তাহার কল্পনার অদ্ভুত রাজ্যের দুয়ার খুলিয়া যায়। কল্পনায় তাহার গাড়ি ছোটে, হঠাৎ চোখে পড়ে পথ ধরিয়া আসিতেছে একটি মেয়ে, চোখে কালো গগলস, রুখু চুল, সর্বাঙ্গে ধূসর লাবণ্যের দীপ্তি। সে সজোরে ব্রেক কষিয়া গাড়ি থামায়। তারপর খেলার পুতুলের মতো মেয়েটিকে গাড়িতে তুলিয়া লইয়া আবার গাড়ি ছাড়ে। গাড়ি ছোটে 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 এক নির্জন স্থানে বনের মধ্যে গাড়ি থামায়। প্রথমেই সে লুণ্ঠন করা সম্পদ আর রিভলভারটা ফেলিয়া দেয় মেয়েটির পায়ের কাছে। তারপর বলে, যা হয় তুমি করো, তোমার হাতেই আমার জীবন মরণ। মনে মনে উৎসাহে সে উচ্ছ্বসিত হইয়া লাফাইয়া উঠিয়া পড়ে। নির্জন স্থানটায় অকারণে বিকৃত মস্তিষ্কের মতো একটা চিৎকার করিয়া গাছের পাখি কাঠবিড়ালিদের সচকিত করিয়া দেয়। সেদিন একদিন ঠিক এমনই মুহূর্তে মান গোবিন্দপুরের একটা বস্তিঘন পাড়া হইতে সচকিত কলরব ধ্বনিত হইয়া উঠিয়াছিল, আগুন আগুন বলিয়া। মাথার লম্বা চুলে ঝাঁকি দিয়া দুলাল ঘাড় ফিরাইয়া দেখিল, দূরে কুণ্ডলি পাকাইয়া কালো কালো ধোঁয়া উঠিতেছে। চিৎকার করিয়া দুলাল ছুটিল। চৈত্রের শেষ অপরাহ্ন বেলা, শীতান্তে আগুন ঝরা পরিত্যাগ করিয়া অরণ্যের তেজে লেলিহান প্রখর। লোকজন অনেক জমিয়াছে। রাধাচরণ শোভাদিদি আসিয়া হাজির হইয়াছেন। খানিকটা জল দিয়া নিভাইয়া বাকিটা দায়ের কোপে কাটিয়া চালাখানাকে ঘরের ভিতরে ফেলিয়া দিয়া আগুনকে ঘরের চারিখানা দেওয়ালের মধ্যে বন্দি করিয়া ফেলিল দুলাল। তারপর দেওয়ালে দাঁড়াইয়া বলিল, এইবার জল ঢালো। শুধু একবার নয়, ৩-৪ বার নিজেকে ভিজাইয়া লইয়াছিল। তবুও সর্বাঙ্গ ঝলসিয়া গিয়াছিল। ২০-২৫টা ছোট বড় ফসকা পড়িয়াছিল। ৩-৪ জায়গা কাটিয়াও গিয়াছিল। শোভাদিদি নিজের হাতে ওষুধ লাগাইয়া দিয়াছিলেন। আর দুলাল প্রসন্নতায়, বিস্ময়ে, প্রশংসায় শোভাদিদিকে কি যে সুন্দর তাহার লাগিয়াছিল সেদিন। তিনি সেদিন বলিয়াছিলেন, সত্যি দুলাল একটা বীর পুরুষ। দুলালের ইচ্ছা হইয়াছিল এত বলিয়া একটা চিৎকার করিয়া ওঠে, কিন্তু হঠাৎ তাহার নিজের বিবাহের কথা মনে পড়িল। মনে মনে রাগিয়া ভাবিল, বিয়ে, তাও একটা তিলক ফোঁটা কাটা বৈষ্ণব মেয়েকে। রাগে মাথার চুলে ঝাঁকি দিতে দিতে সে মাঠের পথে মান গোবিন্দপুরের দিকে চলিল। আর নিজেও মনে মনে ঠিক করিয়া ফেলিল,
সেও ওই ফোঁটা তিলক কাটিয়া মাথা নাড়া করিয়া খাটো থান কাপড়ের বহির্বাস পরিয়া মহান্ত সাজিতে পারিবে না। তাই অভ্যাস মতো সে মাঠের মধ্যে চিৎকার করিয়া উঠিল, আহ, খুব সহজে পরিত্রাণ কিন্তু পাইয়াছে। অসুখে ভুগিয়া এক মুঠা ভাত খাইয়া এমনই তাহার মোহ হইয়াছিল যে সে মাকে বৈষ্ণব মাহান্ত হইবার প্রতিশ্রুতি দিয়া বসিয়াছিল। ঠিক এমন সময় দুলাল, দুলাল, মহেশ মণ্ডল পিছন হইতে ডাকিল। মণ্ডল অত্যন্ত বিব্রত হইয়া পড়িয়াছে, কেননা বেচারি একটি ভালো মেয়ের সন্ধান পাইয়া খুশি মনেই ব্রজদাসীকে খবর দিতে আসিয়াছিল। আনন্দের উচ্ছ্বাসেই সে দুলালের কাছে কথাটা বলিয়া ফেলিয়াছে। কিন্তু দুলালের মনের এই অদ্ভুত কল্পনা বিলাসের কথা তাহার জানাও ছিল না। সে ভাবিয়াছিল হয়তো দুলাল এই খবরে পুলকিত হইয়া উঠিবে, কিন্তু এ কি, এ তো বিপরীত কাণ্ড হইয়া গেল। এখন মণ্ডল ব্যাপারটা ঠিক বুঝিতে পারিল না। হইল কি, দুলাল বাহির হইয়া গেল, সে স্তম্ভিত হইয়া বসিয়া রহিল। তারপর ব্যাকুল হইয়া ছুটিল, দুলাল দুলাল বলিয়া ডাকিয়া। দুলাল মাঠে ঘুরিয়া দাঁড়াইল। ওই লোকটা তাহার পিছনে ছুটিয়াছে। ওই লোকটা তাহার দুই চক্ষের বিষ। তাই কার্তিক শেষে রবি ফসলের চষা মাঠের চ্যাঙড় তুলিয়া দুলাল পাগলের মতো ছুঁড়িতে আরম্ভ করিল। মহেশ থমকিয়া দাঁড়াইয়া গেল। একটা মাটির চ্যাঙড় আসিয়া তাহার পায়ে লাগিল। মহেশ মণ্ডল প্রচণ্ড বলশালী ব্যক্তি, তাহার দেহ বিশাল দেহ। তাহার ইচ্ছা হইল ছুটিয়া গিয়া ছেলেটাকে ধরিয়া হাতখানা দুমড়াইয়া ভাঙিয়া দেয়। কিন্তু সঙ্গে সঙ্গে মাঝির মুখ মনে পড়িয়া গেল। তাই সে মাথা হেঁট করিয়া ফিরিয়া আসিল। ভাবিল মাঝি ফিরিয়া আসুক। ষষ্ঠ অধ্যায়। ব্রজদাসী পুলকিত চিত্তেই বাড়ি ফিরিতেছিল। একটি ভালো মেয়ের সন্ধান সে পাইয়াছে। এ মেয়ের সঙ্গে দুলালকে বাঁধিতে পারিলে তাহার দুলাল বাঁশির সুরে মুগ্ধ সাপের মতো স্থির হইয়া দুলিতে দুলিতে ঘুমাইয়া পড়িবে, তাহাতে তাহার সংশয় ছিল না। ব্রজদাসী আপন মনেই পথ চলিয়াছিল। আশপাশের দিকে লক্ষ্য পর্যন্ত তাহার ছিল না। মন তাহার আপনার মধ্যেই মগ্ন হইয়াছিল। কেবল ওই মেয়েটির কথাই সে ভাবিতেছিল। গোকুলবাড়ি গাঁয়ের ভোলাদাসী কলিকাতায় ঝিগিরি করে। 15-16 বৎসর আগে 4 বছরের ছেলেকে লইয়া বিধবা হইয়াছিল। পেটের দায়ে স্থানীয় বাবুদের বাড়ি কাজ লইয়া তাহাদের সঙ্গে কলিকাতায় গিয়াছিল। তারপর কলিকাতা ভালো করিয়া চিনিয়া শুনিয়া বাবুদের বাড়ির কাজ ছাড়িয়া দিয়া এখন ঠিকা ঝিয়ের কাজ করে। ছেলেটা না থাকিলে হয়তো দেশের সঙ্গে সম্পর্কও রাখিত না। এখন ছেলে বড় হইয়াছে। গোকুলপুরে ঘর দুয়ার করিয়া সে এখন দেশেতেই থাকে। কিন্তু বিপদ হইয়াছে একটা মেয়ে লইয়া। ভোলাদাসী বলে মেয়েটি নাকি তাহার নয়, তাহাদের ঠিকা ঝিয়ের আস্তানার এক বান্ধবীর সখীর মেয়ে। সখীটি মরিবার সময় 3 মাসের মেয়েটিকে ভোলাদাসীর হাতে তুলিয়া দিয়া গিয়াছে, আর বলিয়া গিয়াছে, সই তোমার ছেলে আছে, এটি তোমার মেয়ে হলো, এদিকে তুমি দেখো। আজ সেই মেয়ের বয়স 12 বছর। ভোলাদাসী এখন বিপদে পড়িয়াছে। ভোলাদাসী ওই মেয়েকে লইয়া যে বৎসর প্রথম গ্রামে আসে, তখনই সমাজে নানা কথা উঠিয়াছিল। ভোলাদাসীর কথা শুনিয়া সাধারণ লোকে মুখ টিপিয়া হাসিয়াছিল। সমাজপতিরা মুখ গম্ভীর করিয়া হরিনাম স্মরণ করিয়াছিল। কিন্তু এইখানেই শেষ হয় নাই। ভোলাদাসীকে সমাজে একঘরে করিয়াছিল। সেদিন ভোলাদাসী সমাজকে গ্রাহ্য করে নাই। মেয়েটাকে লইয়া নাক উঁচু করিয়া কলিকাতা চলিয়া গিয়াছিল। ছেলেকে রাখিয়া গিয়াছিল নিজের বাপ ভাইয়ের কাছে।
এখন ভোলাদাসীর বড় বাসনা, ছেলের বিবাহ দিয়া বউ ছেলে লইয়া ঘর সংসার করে। ঘর সে করিয়াছে, ভালো কোঠা ঘর, টিনের চাল, পাকা মেঝে, কলিকাতা হইতে কত ছোটখাটো আসবাব আনিয়া ঘর সাজাইয়াছে। কিন্তু বিপদে পড়িয়াছে ওই মেয়েটিকে লইয়া। মেয়ের মতো পালন করিয়া আজ কোথায় ফেলিয়া দিবে? পরের মেয়ে, বুকে তুলিয়া মানুষ করিয়া আজ যে আপন সন্তানের বেশি হইয়া উঠিয়াছে সে। অথচ ওই মেয়ে ঘরে থাকিতে সমাজ তাহাকে গ্রহণ করিবে না। তাহার ছেলের হাতেও কোনো গৃহস্থ মেয়ে দিতে চাহিতেছে না। সন্ধান পাইয়া সে গোকুলপুরের মণ্ডলকে গিয়া ধরিয়াছিল। এই সম্বন্ধটি যেন তিনি করিয়া দেন, প্রভু তাহার ভালো করিবেন। মণ্ডল মহাশয় মুখ ভার করিয়াছিল, কেননা ভোলাদাসী আজ অনেকগুলি টাকা লইয়া দেশে ফিরিয়াছে, মহাজনী করিতে আরম্ভ করিয়াছে। তার অনেক অহংকার এখন। চাল চলন কথাবার্তায় সে গোটা গ্রামখানাকেই অবজ্ঞা করিয়া চলে। কথায় কথায় বলে, টাকা বেটা পাথর কাটা। একমাত্র এই মেয়েটির ঠেকায় সমাজে ঠকিয়া আছে। মেয়েটিকে যদি কোনো মতে কাহারও হাতে সমাজসম্মত উপায়ে তুলিয়া দিতে পারে, তবে আর তাহাকে ঠেকাইয়া রাখিতে পারা যাইবে না। তবে মুখভারের এইটাই একমাত্র কারণ নয়, আরও একটা কারণ আছে। মণ্ডল বৈষ্ণবী ব্রজদাসীকে শ্রদ্ধা করে, স্নেহ করে। এই কারণে ওই ভোলাদাসীর মতো বিলাসিনী গোপন দেহ পসারিণীরও ওই পাপের ফলকে গ্রহণ করিতে দিতে তাহার আপত্তি আছে। তাই সে মুখ ভার করিয়া বলিয়াছিল, আপনি এই কথা বলছেন মাঝি? আপনি তো সবই জানেন। ব্রজ সবিনয়ে হাসিয়া বলিয়াছিল, মণ্ডল মশাই, অনেক কথাই তো শুনেছি, কিন্তু শোনা কথা সব সময় সত্যি তো হয় না। সে না হয় আপনার শোনা কথা, কিন্তু আমরা যে চোখে দেখেছি। হ্যাঁ, ও পাপ আপনি ঘরে ঢোকাবেন না। আপনারা বৈষ্ণব, আপনাদের ধর্মে মহাপ্রভুর দয়ায় সকল জনের ঠাঁই আছে। জাত জন্ম সমস্ত কিছুর যতই পাপই থাকুক না কেন, সবই ঘুচে যায় আপনাদের ধর্মের পুণ্যে। কিন্তু এ মেয়ের পাপ ঘুচবে না, এ আমি জোর গলায় বলে দিতে পারি। ব্রজদাসী এইখানে একখানা মিথ্যা কথা বলিয়াছিল, কিন্তু বাবা, আমি যে স্বপ্নাদেশ পেয়েছি। স্বপ্নাদেশ? হ্যাঁ বাবা, কাল মহেশ মণ্ডল মহাশয়ের সঙ্গে দুলালের বিয়ের কথা বলেছিলাম। কিছুদিন থেকে ওর বিয়ে দেবো ভাবছি, কিন্তু এত বড় অসুখ গেল, তাই ও কথা ভাববার সময় পেলাম না। এখন দুলাল পত্তি করেছে, আবার কথাটা মনে হলো, তাই মণ্ডল মশাইয়ের সঙ্গে কথাবার্তা বললাম কাল। তারপর রাত্রে আমি শুয়ে যখন ঘুমিয়েছি, আমি স্বপ্ন দেখলাম ছোট্ট একটি ছেলে, কালো রং, হাতে পাঁচন লাঠি, মাঠের ধারে বসে আছে, গরু চড়াচ্ছে, আর আমি যাচ্ছি তখন মেয়ে খুঁজতে। সেই ছেলেটি বললে, মাঝি, এই সামনের গাঁয়ে ভোলাদাসীর মেয়েটির সঙ্গে ছেলেকে বিয়ে দাও, বেশ মেয়ে গো, ভালো মেয়ে, তবে মায়ের আওতায় আছে তো, মায়ের ছোঁয়া তার উপর পড়েছে, তাই মনে হচ্ছে খারাপ। তুমি ওকে নিয়ে যাও মাঝি, গোপালের প্রসাদ খাইও আর 3 বেলা প্রণাম করিও, দেখবে ওর আসল চেহারা বেরিয়ে পড়বে। পতিতকে উদ্ধার করো, প্রভু তোমার ভালো করবেন। এক নিঃশ্বাসে এতগুলি মিথ্যা কথা বলিয়া ব্রজদাসী শুষ্ক হাসিয়া বলিল,
এবার আপনি বলুন, এরপর আমি কি না এসে থাকতে পারি? মহেশ মণ্ডল অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল। প্রবীণ মানুষ, স্বপ্নাদেশ তাহার কাছে অবিশ্বাস্য নয়, এবং দৈব লীলার প্রকাশ বৈচিত্র্য তাহার গভীর বিশ্বাস। তাহার উপর এই ভক্তিমতী ভালো মানুষ বৈষ্ণব মেয়েটি এ অঞ্চলে এমনই শ্রদ্ধা ও স্নেহের পাত্রী যে তাহাকে সে মিথ্যাবাদিনী ভাবিতেও পারিল না। কিন্তু এ প্রস্তাবে সায় দিতেও তাহার মন সরে না। ব্রজ নিজেও কিছুক্ষণ চুপ করিয়া না থাকিয়া পারে নাই। মনে মনে নিজের কাছেই তাহার লজ্জার সীমা ছিল না, কিন্তু তাহার উপায় যে নাই। দুলালকে যে তাহার বাঁধিতেই হইবে। গোবিন্দ জানেন অপরাধ তাহার নাই, কিন্তু দুলালের জন্ম যে অপরাধের মধ্যে। জন্মের অপরাধে সে পতিত। পাপ তাহার জীবনকে এমন উচ্ছৃঙ্খল করিয়া তুলিয়াছে। মুক্তি আছে প্রভুর চরণাশ্রয়ে। সেই আশ্রয় তাহাকে গ্রহণ করাইতে হইবে। তাহার একমাত্র উপায় উহাকে তাহার ওই প্রভুর সংসার, ওই আকড়ার ঘরকন্যায় বন্ধ করিয়া রাখা। ভোলাদাসীর মেয়েটিও পতিত, একই অপরাধে অপরাধিনী সে। দুই পতিতকে একসঙ্গে বাঁধিয়া সে দিবে, ফেলিয়া দিবে তাহার প্রভুর চরণাশ্রয়ে। ইহার জন্য সে মিথ্যা কথাটা বলিয়া গেল, একেবারে পাকা মিথ্যাবাদিনীর মতো। কিছুক্ষণ পর মণ্ডল বলিল, তা গোবিন্দের ইচ্ছা মাঝে, এর ওপর আর আমি কি বলবো? তাহলে চলুন, আপনাকে নিয়ে যাই ভোলা দাসীর বাড়ি। দেখুন সে আবার কি বলে। আদেশ আপনার ওপর হয়েছে, তার ওপর তো হয় নাই। তাছাড়া সে তো আপনার আমার মতো নয়, সে কলকাতায় থাকে। সে মণ্ডল কথাটা বলিতে গিয়াও চুপ করিয়া গেল। কারণ এই ভক্তিমতী বৈষ্ণবীর সম্মুখে কুৎসিত মন্তব্য প্রকাশ করিতে গিয়া সংকোচে জীব যেন আপনি গুটাইয়া গেল। ভোলাদাসীর অর্থের অহংকার মণ্ডলের সহ্য হয় না। সেজন্য সে বেশ খানিকটা তাহার উপর বিরক্ত, এ কথা সত্য। কিন্তু অন্য দিকটায় মণ্ডল মিথ্যা অপবাদ দেয় নাই। ব্রজ ভোলাদাসীর বেশভূষা দেখিয়া অবাক হইয়া গেল। কেননা বৈধব্যের নিরাভরণতাকে যে এমন বিলাসসজ্জায় পরিণত করা যায়, এ ধারণাই তাহার ছিল না। শৌখিন হাতা ধোয়া সেমিজের উপর চুলপাড় মিহি ধুতি পরিয়া ঝকঝকে পানের বাটা পাড়িয়া পান সাজিতেছিল। চুলে পাক ধরিয়াছে ভোলাদাসীর, কিন্তু এমন ঢলক করিয়া কান ঢাকিয়া এলো খোঁপা বাঁধিয়াছে যে ব্রজ লজ্জা অনুভব করিল। একবার মনেও হইল, না, কাজ নাই, ফিরিয়া যাই। কিন্তু ওপাশের দাওয়ায় রন্ধনরত কিশোরী মেয়েটাকে দেখিয়া সে সমস্ত বিতৃষ্ণা উপেক্ষা করিল। ভারী চমৎকার মেয়েটি, রূপ আছে, সেরূপে পারিপাট্যও আছে। ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিল, রান্নার কাজে মেয়েটির ক্ষিপ্র নৈপুণ্যও আছে। শুধু তাই নয়, আচার আছে মেয়েটির। কাঁচা তরকারির পাত্রটা তুলিয়া কড়াইয়ে তুলিবার পূর্বে এঁটো হাতটা ধুইয়া লইল। আরও লক্ষ্য করিল, ভিজে হাত সে কাপড়ের আঁচলে মুছিল না। মণ্ডল এবং ব্রজদাসীকে দেখিয়া গায়ের কাপড় সে ঠিক করিয়া লইল, কিন্তু হাতের হলুদ মশলা মাখা দিকটা দিয়া নয়, হাতের চেটোর উল্টো পিঠ দিয়া কাঁধের উপর ভাঁজ করা আঁচলখানা অনাবৃত হাতের উপর নামাইয়া লইল। বেশ মেয়ে। আচার যখন আছে, পরিচ্ছন্নতা যখন আছে, তখন আশা আছে। আচার থাকিলে ভক্তি আসিবে। ব্রজদাসী এবার শক্ত হইয়া দাঁড়াইল। মণ্ডল বলিল, ভোলা দাসী, ইনি হলেন গোবর্ধনপুরের গোপালজির আখড়ার মাঝি। ভোলাদাসী বলিল,
ও মা, কি ভাগ্যে আমার! ওর গানের কথা বলতে লোকে পঞ্চমুখ। আমার কপাল আমি শুনি নাই। আসুন আসুন আসুন, ওর কল্যাণে আপনার পায়ের ধুলো পড়ল আমার বাড়িতে, সে আমার আরও ভাগ্যে। ভোলা দাসীর তরিবৎ কথাবার্তা ভদ্রলোকের মতো আসন পাতিয়া দিল। মণ্ডল বলিল, না না ভোলা দাসী, গান নয়, কথা আছে। অবশ্য তোর এতে ভালো হবে ভোলা দাসী। ভোলা দাসী বুদ্ধিমতী, সে এক মুহূর্তে সব বুঝিয়া লইল। বলিল, সে তো আমার ভাগ্যে, মেয়ের ভাগ্যে আমার ভাগ্যে। মেয়েকে পেটে ধরিনি, কিন্তু 1 মাসের মেয়ে কোলে নিয়ে এত বড় করে তুলেছি আজ। ওকে নিয়ে আমার কলঙ্কের সীমা নাই, তবু তো ওকে ফেলতে পারিনি। ভেবে আকুল হচ্ছিলাম, কার হাতে যে কোথায় দেব ওকে। তার দুঃখের শেষে সুখ, পারুলের আমার খুব কপাল। আর তেমনি ভালো আমার কপাল, এমন বেয়ান পাবো। তাহলে তোমরা দুজনে কথাবার্তা বলো, আমি এখন যাই। মণ্ডল চলিয়া গেলে ভোলাদাসী পান্দোক্তা মুখে পুরিয়া বলিল, এইবার ভাই খোলাখুলি কথা বলো, কি বলবে? আবার পানের পিছ ফেলিয়া বলিল, কিছু মনে করো না ভাই, ওই কুচুক্ষুরে মোড়লটা চলে গেছে, এবার সোজাসুজি কথা বলবো। তা তুমি রাগ করো আর দোষ ধরো, নিজের ঘরে গিয়ে পেট ভরে ভাত খেও, প্রাণ ভরে আমাকে গালাগাল দিও। তা বলছিলাম, আমার কথা তো তুমি জানো, এ অঞ্চলে আমার নামে অনেক রটনা, অনেক গুজব। আর তারপর বেশ একটু সরস হাসি হাসিয়া ভোলাদাসী বলিল, বলছিলাম, তুমিও ভাই আজ 15-16 বছর এখানে এসেছ, তোমার কথাও তো লোকে বলে। সে 12 মাস আমি দেশে থাকি আর না থাকি, মাঝে মাঝে তো আসি, সেসব কথা আমিও শুনেছি, যেন রাগ করো না। তা বলি, তোমার দুলালের বাপের কথা নিয়ে সেসব অনেক কথা। তা ভাই এক পথের রাহি তো আমরা, পথের ফেরের কথা দুজনেই জানি। মেয়ে আমারই, সে কথা অবশ্য তোমার কাছে আর লুকোবো না। অল্প বয়সে বিধবা হয়ে খেটে খেটে পথে নেমেছিলাম, তা গায়ের জ্বালায় কাদা মেখেছি, সেই কাদায় শালুক ফুলের মতো মেয়ে আমার অঙ্গে ফুটে উঠল। নিজে ভাই অনেক রোজগার করেছি, সুখও করেছি, কিন্তু মেয়েকে সে পথ দেখাতে মন সরে না। হ্যাঁ, নইলে ও তো আমার নম্বরই নোট। বাজারে ছাড়লে আমি তো আঁচল ভরে টাকা পাই, বলো? হ্যাঁ। কথাবার্তা শুনিয়া ব্রজদাসীর সমস্ত শরীর যেন কেমন হিম হইয়া গিয়াছিল। বিশেষ করিয়া ভোলাদাসী যখন তাহাকে নিজের দলে টানিয়া তার পাপের সমান ওজনের পাপ তাহার মাথায় চাপাইয়া দিয়া বলিল, এক পথের রাহি তো আমরা, পথের ফেরের কথা দুজনেই জানি। তখন তাহার সমস্ত অন্তরাত্মা বিদ্রোহ করিয়া চিৎকার করিয়া উঠিতে চাহিল। তাহার চোখ ফাটিয়া জল আসিল, কিন্তু সে শুষ্ক হাসি হাসিয়া প্রাণপণ চেষ্টায় আত্মসম্বরণ করিল। এ সমস্ত কথার জবাব সে দিল না। সে মেয়েটিকে কাছে ডাকিয়া বসাইয়া বলিল, হ্যাঁ মা, বৈষ্ণবীর ওপর তোমার ঘেন্না নাই তো? মেয়েটি উত্তর দিল না, মায়ের মুখের দিকে চাহিয়া শুধু হাসিল। ব্রজ এইটুকুতেই সন্তুষ্ট হইল। মেয়েটির লজ্জা আছে। সে আবার প্রশ্ন করিল, তা হ্যাঁ মা,
কপালে তো তিলক কাটতে হবে, নাকে রসকলি পরতে হবে। তুমি তো আবার কলকাতায় মানুষ হয়েছ, লজ্জা করবে না তো? মন উঠবে তো? হ্যাঁ পারুল? পারুল এবারও হাসিল, ওই মায়ের মুখের দিকে চাহিয়া হাসিল, কিন্তু এবার বোধহয় হাসিটা একটু বেশি। মুখে সে কাপড় চাপা দিল। ব্রজ আরও খুশি হইল। আসলে সে খুশি হইবার জন্য মনে প্রাণে প্রস্তুত হইয়াছিল, কিন্তু সে বুঝিতে পারিল না মেয়েটি মায়ের মুখের দিকে চাহিয়াছিল ইঙ্গিতের জন্য, এবং সেখানকার ইঙ্গিত মতোই সে নীরব হইয়া থাকিল। হাসিটা অবশ্য ইঙ্গিতে নয়, মনের কৌতুকে। ব্রজদাসী জয় গোবিন্দ বলিয়া সে সকল মান অপমানবোধ দূরে সরাইয়া ভোলাদাসীর হাত দুইটি চাপিয়া ধরিল এবং বলিল, তাহলে এই কথা ঠিক রইল? ভোলাদাসীও হাসিয়া বলিল, ঠিক রইল বই কি ভাই, না হলে কি তোমার কাছে নিজের কলঙ্কের কথা এমন করে বলতাম? হ্যাঁ, আমি খুব খুশি, আমি খুব রাজি। মেয়েটাকে তোমার ঘরে পাঠালেই তো আমি খালাস, তারপর ছেলের বিয়ে দেবো। মনে মনে এমনটাই খুঁজছিলাম। তা তোমার ছেলের জন্মে কলঙ্ক, আমার মেয়েরও জন্মে কলঙ্ক। কেউ কাউকে ছোট ভাববে না, ঘেন্না করবে না। আর তার চেয়ে বড় কথা কি ভাই জানো? একে আমি মেয়ের মা, তার উপর আবার এই কলঙ্ক। ছেলের মায়ের কাছে মাথা হেঁট করতে হবে না। তুমি আমার মুখে কালি দিলে, আমি তোমার মুখে চুন কালি দেবো, কি বলো? বলিয়া হা হা করিয়া হাসিয়া উঠিল। তারপর বোধহয় ভদ্রতার খাতিরে বিনয় করিয়া বলিল, তা যাকে, কিছু মনে করো না বেয়ান, আমার কথাবার্তা ওই একরকম। আসলে রেখে ঢেকে তো কথা বলতে পারি না। পারলে পারলে ভাই রাজরানী হতে পারতাম, বুঝেছ না? সে একদিন বলবো কোন, আগে পাকাপাকি বেয়ান হই, তারপর বলবো। ওরা দুজনে যখন এক ঘরে শোবে, আমরা দুজনে শুয়ে সেই সব গল্প করব। ওখান হইতে বাহির হইয়া ব্রজ ওই সব কথাই ভাবিতেছিল, কিন্তু মন তাহার একটি প্রবল বাসনাকে কেন্দ্র করিয়া চারিপাশে ঘুরপাক খাইয়াই ফিরিতেছিল। কেন্দ্রটির মায়া ছাড়িয়া সোজা চলিবার শক্তি তাহার ছিল না। থাকিলে ভোলাদাসীর কথাবার্তা শুনিয়া তাহারই গর্ভের ওই কন্যাটির বাহ্য সুশীলত্ব সম্পর্কে তাহার অন্তত সন্দেহ জাগিত। ভালো করিয়া যাচাই করিয়া দেখিবার সংকল্প সে করিত। ভোলাদাসীর মেয়েটি সুশ্রী, মেয়েটি রূপের মার্জনা জানে, তাহার রূপের একটা আকর্ষণ আছে। এ মেয়ের সঙ্গে দুলালকে বাঁধিলে দুলাল বাঁধা পড়িবেই। এখন গোবিন্দ ভরসা। গোবিন্দের প্রতি যদি তাহার ভক্তি থাকে, তবে বিষ অমৃতে পরিণত হইবে। পথে মাঠের মধ্যে একটা গাছতলায় বসিয়াছিল বাগদি বুড়ি। সে বটগাছতলায় পা ছড়াইয়া বসিয়া আপন মনে বিড়বিড় করিয়া বকিতেছিল, আর বাঁ হাতের আঙুলে টানিয়া ভুরু ছিঁড়িতেছিল। হঠাৎ, ওগো অমে, বলি এত হরস পরস হয়ে চলেছিস কোথা গো? কে গো তুই? ব্রজ চকিত হইয়া মুখ তুলিয়া চাহিল। বুড়িকে সে লক্ষ্যই করে নাই। বুড়িকে দেখিয়া সে খুশি হইল। বুড়ি দুলালের শৈশবের সঙ্গিনী। কতদিন ব্রজ রহস্য করিয়া ছেলে মানুষ দুলালকে বলিত, ওই বাগদি বুড়ির সঙ্গে তোর বিয়ে দেব। ব্রজ কাছে আসিয়া বুড়ির পাশে বসিল, হাসিয়া বলিল, তোমার সতীনের খোঁজে গিয়েছিলাম পিসি। তুমি তো বাছা আমার ঘরেও এলে না, সেবা যত্ন করলে না, তাই তো নতুন বউয়ের খোঁজে বেরিয়েছিলাম গো। হ্যাঁ, ব্যাটার আমার বিয়ে দিচ্ছি, তুমি যেন রাগ রোষ করো না বাবু।
ও, ব্যাটার বিয়ে দেবে? কোনে খুঁজতে গিয়েছিলে? হ্যাঁ গো পিসি, ভালো মেয়ের খোঁজ পেয়েছি। ও, তাই দাও, কোনো রকমে ওর 7 পা ঘুরিয়ে দাও। ছোড়া ফাঁদে পড়া ঘুঘুর মতো মজাটা দেখুক। তা সে ফিরল কখন? হ্যাঁ, কি রাগ মা! আমি মাঠে তখন ধান কুড়োচ্ছি, হন হন করে যাচ্ছে। তা আমি বললাম, কে রে? তা বলে, তোর জম। আবার বলে, মেলা ফ্যাচ ফ্যাচ করবি তো তোকে মেরেই ফেলবো। ব্রজর আর বিস্ময়ের অবধি রহিল না। সে কি, দুলালকে খাওয়াইয়া নিজে দুটো মুখে দিয়া বাহির হইয়াছে, প্রসন্ন মুখে দুলালকে সে সিগারেট খাইতে দেখিয়া আসিয়াছে, আর ইহার মধ্যে দুলাল রাগ করিবে কাহার উপর? বিশ্বাস করিতে পারিল না। কি বলছো পিসি? দুলাল রাগ করে গিয়েছে? তোমার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ, ওই দুলালের পিছু পিছু মোড়ল তো এলো। কে? মহেশ মণ্ডল মশাই? হ্যাঁ গো মা, হ্যাঁ। পায়ে ঢেলা মেরে মোড়লের পা একেবারে ফাটিয়ে দিলে। মোড়লকে শুতলাম, কি হলো মণ্ডল মশাই? মোড়ল তো কথা ভাঙলে না, বললে ও একটা কাণ্ড হয়ে গেল। একই রাগী ছেলে, তার ওপর তার রোগা শরীর, কথায় কথায় রাগ। ব্রজ আর অবিশ্বাস করিল না। সে বুঝিয়াছে, সে জানে, মণ্ডলের সঙ্গে দুলালের আক্রোশ সে জানে। তাই বিচিত্র হাসি তাহার মুখে ফুটিয়া উঠিল। মণ্ডলের সঙ্গে দুলালের কিছু হইয়া গেছে। মণ্ডল আখড়ার প্রতিষ্ঠাতা, তাই দুলাল রাগ করিয়া চলিয়া গিয়াছে। যাইবার সময় ঢেলা মারিয়া মণ্ডলের রক্তপাত করিয়া গিয়াছে। ব্রজদাসী সঙ্গে সঙ্গেই উঠিয়া দাঁড়াইল। বুড়ি বলিল, কি হলো, চললে মা? হ্যাঁ পিসি। ও, যাও তাই, বাড়ি যাও। ভেবো না, ও সন্ধ্যে নাগাদ সে ফিরবে, নিশ্চয় ফিরবে। আমি তো তাকে ভালো করে জানি। সন্ধে লাগলে আর মায়ের কাজ ছাড়া তার ভালো লাগে না, ঘুম আসে না মা। এই তো সেদিন গো, কুমিরে যেদিন ধরেছিল। বুড়ি আপন মনেই বরকিয়া চলিয়াছিল। হঠাৎ এতক্ষণে খেয়াল হইল, শ্রোতার সাড়া শব্দ কই। মুখ তুলিয়া আশেপাশে চাহিয়া দেখিল, কই, কে কোথায়? ব্রজ সত্যিই মানগোবিন্দপুরের পথ ধরিয়াছিল। ধৈর্যের ভিত্তি যেন নড়িয়া গিয়াছে, আর সে পারিতেছে না। 7ম অধ্যায়। মানগোবিন্দপুরে দুলালের আড্ডা মোটর বাসের গ্যারেজ। চারিপাশে খুঁটি পুঁতিয়া তাহার উপর খড়ের চাল বাঁধিয়া প্রকাণ্ড একটা চালাঘর। চারিপাশে খুঁটির গায়ে বাঁশের খলপা বাঁধিয়া দেওয়ালের কাজ সারা হইয়াছে। মেঝেটা বাঁধানো বটে, কিন্তু তাহার উপর তেল ধুলায় 1/2 ইঞ্চি পুরু একটা আস্তরণ পড়িয়াছে। পা দিলে চটপট করে, একটা তৈলাক্ত গন্ধ ওঠে। দিনে গ্যারেজটা খালি থাকে, রাত্রে থাকে 2খানা মোটর বাস, আর থাকে দুলালের 3 জন সঙ্গী, 2 জন কন্ডাক্টর আর 1 জন ক্লিনার। দুলাল অবশ্য 1-8 দিন নীরবে আসে। যেদিন শোভা দিদিকে প্রথম দেখিয়াছিল, সেদিন কল্পনায় বিভোর হইয়া নীরবে আসিয়াছিল। সেদিন কল্পনা করিতেছিল, ওই রাধাচরণ দাদার চেয়েও সে বড় স্বদেশী লোক হইয়াছে। সাহেবদের উপর বোমা মারিয়া সে কালাপানি পার হইয়া আন্দামান যাইতেছে। এ সমস্ত গল্প সে অনেক শুনিয়াছে। সেই শোনা গল্পের পথকে সে প্রশস্ততর করিয়া কল্পনার চতুরস্র রথ ছুটাইয়া দিয়াছিল। সেদিন সে গান গায় নাই।
হঠাৎ তাহার কানে আসিয়া ঢুকিল মৃদু স্বরের ডাক, দুলাল। সে চমকিয়া উঠিল, সবিস্ময়ে চারিদিকে চাহিয়া দেখিতেছিল। আবার ডাক আসিল, দুলাল। দুলালের আর ভুল হয় নাই। সে উত্তর দিয়াছিল, মা। এত দেরি করে বাবা? ছি, কত রাত্রে হয়েছে বলতো? কত? প্রহর অনেকক্ষণ গড়িয়ে গিয়েছে দুলাল। কি করছিলে এতক্ষণ? দুলাল শোভা দিদির কথা বলিতে পারে নাই, শুধু বলিয়াছিল, কি আর করব, তোর মাথা করছিলাম। চল বাড়ি চল। এই আঁধারে একলা ভূতের মতো দাঁড়িয়ে আছে দেখো। তা হ্যাঁ রে, যেদিন আসতে দেরি হবে বলে গেলেই তো পারিস। তাই ভালো, তাই বলে যাব। লম্বা একটা ঘুম দিয়া দুলাল যখন উঠিল, তখন অগ্রহায়ণের দিন গড়াইয়া আসিয়াছে। অপরাহ্ন বেলার আলো কেমন নিষ্প্রভ লালচে হইয়া উঠিয়াছে। রাড়ের লাল মাটির দেশ, লাল ধুলা উড়িয়াছে আকাশে। আকাশের দিকে চাহিয়া দুলাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। এমনই সমারোহে গোধূলি ফুটিলেই তাহার মায়ের মনে গান সাড়া দিয়া ওঠে। গুনগুন করিয়া আপন মনেই গান গায় আর কাজ করিয়া ফেরে। শুধু তাই নয়, ছেলেবেলায় এমন গোধূলির ক্ষণে শত অপরাধ করিয়া ফিরিলেও মা তাহার উল্লেখই করিত না। ছেলেবেলায় সে খেলিয়া বাড়ি ফিরিত যখন, একেবারে ধুলায় ভূত হইয়া ফিরিত। নুন দাঁড়ি, হাডুডু, বার্চিক খেলায় সে ছিল সকলের ওস্তাদ। বাড়ি ফিরিবা মাত্র মা প্রায় প্রত্যহ একটি কথা বলিয়া আক্ষেপ করিত, হয়তো পুত নয়তো ভূত। গরমের দিন কোনো কথা না বলিয়া দুলাল লাফাইয়া পড়িত খালের জলে। জল তোলপাড় করিয়া ব্রজদাসীর তিরস্কার শুনিয়া তবে উঠিত। শীতের দিনে মায়ের সঙ্গে ঝগড়া বাঁধিত। জল গামছা না দিয়া ব্রজ বলিত, বেশ ভালো করে মুছবি, এতটুকু ময়লা যেন না থাকে গায়ে। দুলাল নাকি সুরে বলিত, যে ঠান্ডা মাগো। কেন, ধুলো মাখবার সময় মনে পড়ে নাই মাকে? কিরে? তারপর সর্বাঙ্গ ভিজা গামছায় মুছিয়া সেই গামছা কাচিয়া তবে পরিত্রাণ পাইত দুলাল। এমন সন্ধ্যা দুলালের কাছে আজও কাম্য হইয়া আছে। মান গোবিন্দপুরে আসিয়া নূতন পৃথিবীর রং লাগিল তাহার মনে। মোটর বাসে চাকরি লইল, কিন্তু শীতের অপরাহ্নে যেদিন রক্ত গোধূলির সমারোহ জাগিত, সেদিন তাহার মন উতলা হইয়া উঠিত। কতদিন এমন হইয়াছে যে মোটর বাসের পাদানিতে দাঁড়াইয়া দুলাল গতির উল্লাসে উচ্ছ্বসিত হইয়া চিৎকার করিতেছে। দুলাল হঠাৎ উঠিয়া দাঁড়াইল। সে বাড়ি চলিয়াছিল। বাজারের পথ দিয়া কাঁদিতে কাঁদিতে চলিয়াছিল। মনে মনে সে মায়ের নামই করিতেছিল ছোট ছেলের মতো। মানগোবিন্দপুর আধা শহর, গ্রামের চেয়ে শহরের প্রভাবটাই বেশি। বাজারটা বড়ই ছিল, এবার যুদ্ধের মরশুমে সেটা আরও বাড়িতে শুরু করিয়াছে। অর্ধেকটা পথ আসিয়া দুলাল থমকিয়া দাঁড়াইল। হঠাৎ তাহার মনে হইল তাহার দুর্বল শরীর যেন জাদুমন্ত্রে সবল হইয়া উঠিয়াছে। মাথার মধ্যে ক্রোশ আক্রোশ যেন বৈশাখের আগুনের মতো উত্তপ্ত লেলিহান হইয়া জ্বলিতেছে। হঠাৎ একটা মোড়ের মাথায় পথের ভিড়ের মধ্য হইতে কে যেন তাহার জামার পিছনটা চাপিয়া টানিয়া ধরিল। কে? দুলাল ফিরিয়া দাঁড়াইল। ওরে শত্রু, ওরে! ব্রজদাসী। ব্রজদাসী পথে পথে আসিতেছে দুলালের খোঁজে। মোড়ের মাথায় পৌঁছাইয়াই দেখিল দুলাল।
সে তাহার জামার পিছন দিকটা চাপিয়া ধরিয়া ডাকিল, কিন্তু কথা তাহার শেষ হইল না, জিভে আটকাইয়া গেল। একটা কদর্য উৎকট গন্ধ তাহার নিঃশ্বাস আটকাইয়া দিল, কণ্ঠ রুদ্ধ করিয়া দিল। বোধ করি হৃৎপিণ্ডটাও মুহূর্তের জন্য স্তব্ধ হইয়া গেল। পর মুহূর্তেই সে চিৎকার করিয়া উঠিল দুলাল বলিয়া, আর সেই চিৎকারে পথের জনতা চকিত হইয়া উঠিল। মনে হইল কেউ যেন আকস্মিক মৃত্যুর অতি নিষ্ঠুর যন্ত্রণায় সংসারের আপনতম জনটির নাম ধরিয়া শেষ চিৎকার করিয়া উঠিল। কিন্তু কেহ বুঝিতে পারিল না কে চিৎকার করিয়াছে। ব্রজদাসী পর মুহূর্তেই দ্রুতপদে যেন ছুটিয়া পলাইয়া চলিয়াছিল। দুলাল দাঁড়াইয়াছিল অসাড় নিস্পন্দ, একটা মাটির পুতুলের মতো। দুলাল এখানে সকলের পরিচিত, তাই দুলালের নামটাও সকলের কানে গিয়াছিল। একজন জিজ্ঞাসা করিল, কিরে দুলাল? দুলাল অকস্মাৎ অগ্নিস্পৃষ্ট বিস্ফোরকের মতো ফাটিয়া পড়িল। একটা ক্রুদ্ধ চিৎকার করিয়া তাহার গালে একটা চড় মারিয়া বসিল। জনতা তাহাকে আক্রমণ করিল, প্রচণ্ড কোলাহল উঠিল, কিন্তু ব্রজদাসী ফিরিয়া চাহিল না। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের পরবর্তী অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী অডিওতে। শুভরাত্রি।